আপনারা কি জানেন পৃথিবী আসলে চলছে কিন্তু মনে হচ্ছে স্থির। নিউটন বলেছেন পৃথিবী আমাদেরকে নিজের দিকে টানছে, এই সময় আমরা গতিশীল। কিন্তু আইনস্টাইন বলেছেন পৃথিবী চলছে আর পৃথিবীর এই ঘূর্ণনের সময় আমরা স্থির আছি। আজকে আমরা জানব নিউটনের মহাকর্ষ সূত্র বনাম আইনস্টাইনের আপেক্ষিকতা, কোনটি আসল সত্য। ১৬৮৭ সালে আইজ্যাক নিউটন তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা তে মহাকর্ষের ব্যাখ্যা দেন। তিনি বলেন এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণের মাত্রা নির্ভর করে তাদের ভর এবং পারস্পরিক দূরত্বের ওপর। তার সূত্র ছিল F = G × m1 × m2 / r²। সহজ ভাষায়, দূরত্ব যত বেশি হবে আকর্ষণ তত কম হবে, আর ভর যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে। কেন আপেল গাছ থেকে পড়ে? কারণ পৃথিবী আপেলকে আকর্ষণ করে। চাঁদ কেন পৃথিবীর চারপাশে ঘোরে? কারণ পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে। রকেট লঞ্চের সময় মহাকর্ষের বাধা পেরোতে কেন প্রচুর শক্তি লাগে? কারণ পৃথিবীর মহাকর্ষ অনেক বেশি শক্তিশালী। এই সূত্র দিয়ে পৃথিবীর দৈনন্দিন ঘটনাগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা মহাবিশ্বের বড় ঘটনা ব্যাখ্যা করতে চাই। নিউটনের মহাকর্ষ সূত্র এবং কেপলারের গ্রহীয় গতিসূত্র অনুসারে যে কোনো গ্রহ সূর্যের চারপাশে একটি নিখুঁত উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। নিউটনের মহাকর্ষ সূত্র বলছে সূর্যের আকর্ষণ বল বুধকে আকর্ষণ করছে, ফলে বুধ একটি উপবৃত্তাকার পথে চলছে। এই সূত্র অনুযায়ী যদি কেবল সূর্যের আকর্ষণ বল কাজ করে, তাহলে বুধের কক্ষপথ সবসময় নির্দিষ্ট উপবৃত্তাকার হবে এবং প্রতি কক্ষপথে নির্দিষ্ট সময়ে একই জায়গায় ফিরে আসবে। তাহলে সমস্যাটা কোথায় ছিল? বিজ্ঞানীরা অনেক বছর ধরে লক্ষ্য করেছিলেন বুধের কক্ষপথ নিখুঁত উপবৃত্তাকার নয়, বরং এটি ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে। নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেকবার বুধ যখন সূর্যের চারপাশে ঘোরে তখন তার কক্ষপথ আগের মতো হওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞানীরা দেখলেন বুধের কক্ষপথ প্রতি শতকে 43 অ্যারোসেকেন্ড এগিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকবার এটি একটু একটু করে ভিন্ন পথে চলে যাচ্ছে, যা নিউটনের তত্ত্ব দিয়ে বোঝানো সম্ভব হচ্ছিল না। বিজ্ঞানীরা তখন ভেবেছিলেন হয়তো সূর্যের কাছাকাছি আরেকটি অদৃশ্য গ্রহ আছে যা বুধের কক্ষপথে প্রভাব ফেলছে। তারা সেই কাল্পনিক গ্রহের নাম দিল ভুলক্যান। কিন্তু দীর্ঘ গবেষণার পর দেখা গেল এমন কোনো গ্রহ নেই। তাহলে বুধের কক্ষপথ কি অস্বাভাবিক ছিল? আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী মহাকর্ষ কোনো বল বা ফোর্স নয়, বরং এটি স্থান কাল বা স্পেস টাইমের বক্রতা। আইনস্টাইন বলেন স্থান ও সময় একসাথে মিলিত হয়ে একটি নতুন মাত্রা তৈরি করে, যার নাম তিনি দেন স্থান কাল বা স্পেস টাইম। আমরা সাধারণত যে জগৎটি দেখি তা আসলে স্থান ও সময়ের সমন্বয়ে গঠিত একটি বক্রপথ। এখন আসুন স্থানকাল কিভাবে বাঁকতে পারে এবং এটি মহাকর্ষের সাথে কিভাবে যুক্ত তার একটি উদাহরণ দিই। কাপড়ের উপর একটি ভারী বল রাখলে কি হয়? ধরো একটি শক্ত কাপড়ের উপর তুমি একটি ভারী বল রাখো, কাপড়টা বাঁকা হয়ে যাবে এবং ছোট বলগুলো ওই বাঁকা স্থানেই গড়িয়ে যাবে। এটি স্থান
কাল বাঁকানোর একটি সহজ উদাহরণ। কাপড়ের মতো স্থানকালও খুব বেশি ভারী বস্তু, যেমন সূর্য দ্বারা বাঁকানো হয়। সূর্য তার বিশাল ভর দিয়ে স্থানকালকে এমনভাবে বাঁকিয়ে দেয় যে গ্রহগুলো ওই বাঁকা পথ অনুসরণ করে চলে। বুধের কক্ষপথ স্থানকাল বাঁকানোর একটি বাস্তব উদাহরণ। বুধ যখন সূর্যের চারপাশে ঘোরে তখন তার কক্ষপথ হালকা একটু পরিবর্তিত হয়। নিউটনের তত্ত্বে এটি ব্যাখ্যা করা সম্ভব হয়নি, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ঠিকঠাক ব্যাখ্যা করেছে। সূর্য একটি বিশাল বস্তু যা তার চারপাশে স্থানকালকে বাঁকিয়ে ফেলে। বুধ একটি বাঁকা স্থানকাল বরাবর চলতে থাকে এবং তার কক্ষপথ সোজা না হয়ে এক ধরনের ঘূর্ণন সৃষ্টি করে। এই বক্রতা বা বাঁকা পথ এর ফলে বুধের কক্ষপথ প্রতিবার সূর্যকে এক টুকরো করে একটু বেশি ঘুরে চলে। এটি এমনভাবে ঘটে যে বুধের কক্ষপথ প্রতি শতকে 43 অ্যারোসেকেন্ডস বেশি ঘুরে চলে। স্থানকাল বাঁকানোর আরো একটি উদাহরণ আছে, এটা হতে পারে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এত ভারী এবং ঘন যে এটি স্থানকালকে অত্যন্ত শক্তভাবে বাঁকিয়ে ফেলে। এত বেশি বক্রতা তৈরি হয় যে আলো তার থেকে বের হতে পারে না, কারণ স্থানকাল এতই বাঁকা হয়ে যায় যে আলো আর সোজা যেতে পারে না। অর্থাৎ ব্ল্যাক হোলের চারপাশে স্থানকাল এমনভাবে বাঁকানো যা কোনো কিছুই, এমনকি আলো, আর বের হতে পারে না। সো আমরা নিউটনের মহাকর্ষ তত্ত্ব আর আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব দুইটাই জানলাম, কিন্তু বর্তমানে বিজ্ঞানীদের কাছে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্বটি মানে আইনস্টাইনের আপেক্ষিকতা বেশি প্রচলিত, কারণ এটা মহাবিশ্বের বড় বড় ঘটনাকে ব্যাখ্যা করতে পারে, একদম নিখুঁত ব্যাখ্যা করতে পারে। যেমন জিপিএস সিস্টেমের ঘটনা, দেন হচ্ছে কে ব্ল্যাক হোলের ঘটনা আইনস্টাইনের তত্ত্ব দ্বারা বোঝা যায়, কিন্তু নিউটনের তত্ত্ব দ্বারা তা জীবনেও সম্ভব নয়। নিউটনের তত্ত্ব সহজ ছিল, কিন্তু সেটা অসম্পূর্ণ। নিউটনের জন্ম যেই সময় হয়েছিল সেই সময় বিজ্ঞান অতটা প্রসারিত ছিল না, সেই অনুযায়ী নিউটন অনেক ভালো কাজ করে গেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তার তত্ত্ব অতটা সমৃদ্ধ না যতটা আইনস্টাইনের তত্ত্ব সমৃদ্ধ। এখন তোমার মতামত কি, আইনস্টাইনের তত্ত্ব নাকি নিউটনের তত্ত্ব? কমেন্টে জানিও, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না।